Assalamu alaikum. Today we do not have anything for scheduled for today for learning and lecturing. So we're going to solve the question from previous semester on the same topic. So last semester আমরা যাদেরকে পড়াচ্ছিলাম সামার সেমেস্টারে সেকশন 1 এ তাদেরকে মিড টার্ম টুর আসল পরীক্ষার প্রশ্নটা এটা, বাট তাদেরকে মিড টার্ম টুর আগে তার আগের সেমেস্টারের প্রশ্নটা মক টেস্ট হিসেবে দেওয়া হয়েছিল আর কি। তো সেই প্রশ্নটা আমরা এখন দেখব। সো সেটা ডাউনলোড করা হয়েছে, এটা মেবি আপনাদেরও দিয়ে দিব। তো সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। সো সেমলি তাদের এখানে নামটা টাইপ করা লাগতো, আপনাদেরকে আসলে সিলেকশনের অপশন দিয়ে দেওয়া হয়েছে। সো হোয়াট এভার, if your student ID is 2020 260420, in such case these values will be updated and according to those values new figures will be generated. প্রত্যেকের জন্য প্রশ্ন আলাদা, একটা র্যান্ডম হাবিজাবি দিয়ে হয়। তো এটার ভিতরে ইন্টারনাল কিছু কোড দিয়ে সেই জিনিসটা আর কি করা হয়েছে। তো আপনাদের সেই জন্য আসলে এক্সেল প্রয়োজন হবে, এবং এই দ্য মোমেন্ট you have selected or typed your name or student ID, click on the save as PDF button and the question will be generated for you for the PDF version. So আমরা এখন এটা নিয়ে কাজ করতে পারি। এক্সেল এখন আর আমাদের প্রয়োজন নাই, সো আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। সো পরীক্ষার সময় অনেকেই প্রশ্নটা আপলোড করতে ভুলে যায়। দয়া করে আপনারা প্রশ্নটা আপলোড করতে ভুলেন না, বিকজ আপনার প্রশ্ন আর আরেকজনের প্রশ্ন কিন্তু সেম না। আপনার জন্য কারেন্টের ডিরেকশন এইটা দেওয়া, আপনার বন্ধুর প্রশ্ন দেখতে হুবহু একই রকম, কিন্তু আপনি হয়তো খেয়াল করেন নাই যে এখানে প্লাস আর মাইনাস এখানে উপরে নিচে আছে। সো খুবই সাটল কিছু চেঞ্জ, এবং ভ্যালুতে তো চেঞ্জ ডেফিনেটলি থাকবে। সো এই ধরনের জিনিসের চাইতে তার চেয়ে নিজে নিজে করে ফেলাই ভালো। সো লেট আস সি দ্য ভেরি ফার্স্ট প্রবলেম। এটা মেশ অ্যানালাইসিসের সমস্যা। এটা সেভ করছেন না, স্ক্রিনশট নিয়েছেন আশা করি, এটা বাদ দিয়ে দিই। জি স্যার। আচ্ছা, এটা সলভ করতে হলে কি করতে হবে? দেখেন, মেশ অ্যানালাইসিসের অঙ্ক। হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম? প্রথম অঙ্ক কি করবেন? আপনি যদি শুধুমাত্র প্র্যাকটিস না করে টেকনিক গুলা শিখে থাকেন, ক্লাসের লেকচার দেখে থাকেন, কিন্তু কোনো প্র্যাকটিস করেন নাই আগের দিন, আপনি এক্সামের সময় কি করবেন? শুরুতেই 3টা মেশ আঁকবেন, এটা একটা, এটা একটা, এটা একটা। আচ্ছা, মেশ আঁকছেন, ভালো কথা। তারপরে আপনি জানেন যে আমি আপনাকে শিখাইছি চাপাবাজি শেখানোর জন্য। তো এইখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, আপনি বলবেন পি তম পয়েন্টে কি সেল অ্যাপ্লাই করছি এবং কিউ তম পয়েন্টে কি সেল অ্যাপ্লাই করছি। আপনি যদি ক্লাস ফলো করে থাকেন, আপনি জানেন যে এই জায়গায় পি বা কিউ ধরাটা বুদ্ধিমানের কাজ না। ভালো কথা। সো পি তম পয়েন্ট এবং কিউ তম পয়েন্টে আপনি কেসিএল অ্যাপ্লাই করছেন। তারপরে আপনি জানেন যে আসলে তো আমরা কেসিএল অ্যাপ্লাই করি না। আপনি বলবেন অ্যাপ্লাইং KCL at node P and Q respectively। তারপরে লিখবেন কি, প্রথমটার জন্য যদি নাম দেন I1। আমি কি ভুল করবেন আমি সেটা দেখাচ্ছি। ডেফিনেটলি এইভাবে আপনারা করবেন না। আপনি যদি প্র্যাকটিস না করে থাকেন, আপনি রেগুলার ওয়েতে আগাচ্ছেন, সো ফার আপনি মনে করতেছেন আপনার অঙ্ক মিলে যাবে, বাট দেয়ার উইল বি সাম মিস্টেক। সো যদি আমরা এটাকে কারেন্টের ডিরেকশন গুলোকে ক্লকওয়াইজ আমরা ধরে নিই, সো I1 I2 I3। এখন আপনি জানেন শর্টকাট মারতে গেলে কত মাইনাস কত ইকুয়ালস টু 2 এম্পিয়ার লিখবেন, বলেন তো দেখি বুঝছেন কিনা। কত মাইনাস কত ইকুয়ালস টু 2 এম্পিয়ার, বলেন তাড়াতাড়ি। হ্যালো স্যার, I2 minus I1 equals to 2 ampere. I2 minus I1 equals to 2 এম্পিয়ার। আর দ্বিতীয়টা এটা লিখবেন কত? I3 minus I2 equals to 2 ampere. না না না, Sir, Vx by 4. equals to Vx divided by 4. You already lost some mark by writing this. আপনি অলরেডি কিছু মার্ক হারাই ফেলছেন। আপনাকে এটা হইলেও আমি এখান থেকে মার্ক মাইনাস করব, বলেন কেন? why? P আর Q কি ডিফারেন্ট নোড নাকি একই? না স্যার, একই নোড স্যার। তাহলে আপনি দুইটা নোডে আলাদা আলাদা ভাবে আপনি অ্যাপ্লাই করে যখন মিথ্যা কথাটা বলছেন, আপনি মিথ্যা কথা বলে তো ধরা খেয়ে গেছেন। কেমন ম্যান, আপনি দেখছেন যে এটা কেসিএল অ্যাপ্লাই করে পি তম নোডে কেসিএল অ্যাপ্লাই করে কোনোদিনও ইকুয়েশন পাবেন না। ইভেন কিউ তম নোডেও যদি আপনি কেসিএল অ্যাপ্লাই করেন, ইউ উইল নেভার গেট দিস ইকুয়েশন। সো বোথ অফ দিস ইকুয়েশনস আর রং। Both of these equations are wrong. So since P and Q are the same node, so আপনি এইভাবে লিখতে পারেন না। আপনাকে কি লিখতে হবে? Applying KCL at node E. Q নামে কোনো নোড আছে? নাই। তাহলে P তম নোডে কারেন্ট এন্টারিং কত, কারেন্ট লিভিং কত? We see that P তম নোডে কারেন্ট এন্টারিং is 2. You have to apply KCL, রিয়েল KCL এখানে অ্যাপ্লাই করা লাগবে, শর্টকাট মারা যাবে না। এটাই হচ্ছে এই অঙ্কের প্যাচ। So this is 2 plus
vx by 4. সো যারা প্র্যাকটিস করবে না তারা এই জায়গায় এসে ধরা খাবে এরকম। সো vx by 4 এই দুইটা ঢুকতেছে। লিভিং কত কত আমরা জানি যে এই দিক দিয়ে একটা লিভ করবে আর এই দিক দিয়ে একটা লিভ করবে। সো লিভ করতেছে ix, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দিস ইজ ix লিভ করতেছে, the other one that one is leaving সেটাকে আমরা দেখতে পারি this is i3, বাট ix টা আমরা বুঝতেছি this is minus i1, সো ix কে আমরা minus i1 আকারেও লিখতে পারি, ix is minus i1। এইবার আপনার কেসিএল ইকুয়েশন হইছে, এইবার আপনার কেসিএল ইকুয়েশন হইছে। Now we can have that KCL equation like i3 minus i1 equals to vx by 4 plus 2. So আপনি যদি এটাকে শর্টকাট মারতে চাইতেন আপনার আসলে উচিত ছিল ফিগারটা আরো একবার ড্র করে নেওয়া। ইনস্টেড অফ রাইটিং লাইক দিস আপনার আসলে ফিগারটা আরেকবার আইকে নেওয়া উচিত ছিল। ফিগারটা যদি আপনি আরেকবার ড্র করতেন তাহলে আপনি যেটা করতেন যে দুইটা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স একসাথে প্যারালালি থাকলে কি হয়, যোগ না, মনে আছে? তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেহেতু প্যারালালি আছে, ইউ ক্যান কনসিডার বোথ অফ দেম অ্যাজ ওয়ান এন্ড দ্য ভ্যালু অফ দ্য কম্বাইন্ড কারেন্ট সোর্স শুড বি দ্য সাম অফ দোজ টু, দ্য সাম অফ দোজ টু। সো ওই দুইটার যদি আপনি সামেশন করে দেন তাহলে আপনার কাহিনী হয়ে গেল। কিন্তু স্যার এখানে তো একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে কি পারবো? কম্বাইন্ড যেটা আসবে সেটাকে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট ধরা লাগবে। সো দ্য ভ্যালু ইজ 2 প্লাস হোয়াটএভার। আপনি আরেকবার একটু সার্কিটটা এঁকে নেন, এখন আপনি যেভাবে ইচ্ছা কাজ করেন, কোনো সমস্যা নেই। এখন আপনি বলেন যে দিস নোড ইজ মাই কিউতম নোড, এখন আমি সেখানে সিম্পল মেশ অ্যানালাইসিস এর অঙ্ক করছি ব্লা ব্লা ব্লা। এখন আপনি বলেন যে দিস ইজ মাই i1 and that is my i2. So either you apply this kind of technique যেটা আপনি p আর q দুইটা ধরবেন না, আপনি একটা ধরে করবেন, এইভাবে করবেন, or you modify the circuit once again and draw the circuit once again. Now apply mesh analysis on the modified version of the circuit. বুঝতে পারছেন? Rest of the history বাকিটা আপনারা পারবেন। বলেন স্যার, এখানে স্যার আমাদের ডিপেন্ডেন্ট সোর্সে স্যার রূপান্তরিত করব না? ডিপেন্ডেন্ট সোর্স বুঝিনি স্যার ওই যে স্যার একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আর কি স্যার, দুইটা আছে। তো স্যার দুইটাকে তো একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সে স্যার করব স্যার, তাই না? জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, যেটার ভ্যালু হচ্ছে 2 প্লাস vx বাই 4। তাহলে তো স্যার মেবি আমাদের ফিগারে একটু ভুল হয়েছে স্যার। কোনটা? স্যার এটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের ফিগার হয়ে গেল না স্যার? হ্যাঁ, একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডিপেন্ডেন্ট জোড়া লাগানো হয়েছে, রেজাল্টেন্টটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টই রয়ে গেছে, তাই নয় কি? দেখছেন, এই দুইটাকে আমরা জোড়া লাগিয়ে একটা বানাইছি। হ্যাঁ স্যার, ফিগারে তো স্যার আমরা ডিপেন্ডেন্ট সোর্সের আইকনটা দিব স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, ডায়মন্ড যেই শেপটা থাকবে সিম্বলটা সেই ডায়মন্ড শেপটাই দিব এখানে। এখন পারবেন মেশ অ্যানালাইসিস করে। এখন বাদ বাকিটা সোজা, আপনি এখন মিথ্যা কথা বলেন যে কিউতম নোডে কেসিএল অ্যাপ্লাই করে পাইছি। সো কিউতম নোডে কেসিএল অ্যাপ্লাই করে পাবো হচ্ছে আমরা মিথ্যা কথা i2 minus i1 which is equals to 2 plus vx by 4. This is your one equation. After that you need to disconnect the current source. It will create a super mesh, but before that you will see that there is a floating resistor, so you need to ignore that one too. So এটাকেও যদি ইগনোর করেন, now you have to apply KVL at the super mesh. So এই অংশটুকুকে যদি আমরা সেই সুপার মেশ ধরে নিই তাহলে সেই সুপার মেশের মধ্যে এখন আমাদের KVL অ্যাপ্লাই করা লাগবে। বাউন্ডারি কই থেকে জানি ফুটা আছে কোথায় জানো। সো এই সুপার মেশ বরাবর আমরা এখন KVL যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতেছি যে our equation becomes 1 minus 3i1 minus 6i2 minus 2ix which is equals to 0, but ix এর সাথে i1 এর রিলেশনশিপটা কি? উল্টা, মাইনাস নেগেটিভ। সো দিস ইজ মাইনাস i1, ঠিক আছে?
স্যার আমি না স্যার এখনো কনফিউজড স্যার, একটু আরেকবার বলে দিবেন স্যার? দুইটা, একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এন্ড একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, দুইটাকে যদি কম্বাইন করি প্যারালালে থাকলে স্যার তখন ওটা কি হবে? এই দুইটাকে জোড়া লাগে একটা, রাইট? জি স্যার। আচ্ছা, এই দুইটাকে জোড়া লাগে একটা বানাইতে হইলে আপনি বুঝতেছেন যে রেজাল্টেন্টটা হবে একটা ডিপেন্ডেন্ট সোর্স, রাইট? রেজাল্ট যেটা হবে, রেজাল্টেন্টটা হবে একটা ডিপেন্ডেন্ট সোর্স। সো দুইটার কম্বাইন্ড রেজাল্ট হবে উইল বি এ ডিপেন্ডেন্ট সোর্স। এটুকু তো বুঝছেন? জি স্যার। আচ্ছা, সো আগের ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে বা ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে আমরা ফালাই দিলাম। সো আমরা বলতেছি দিস ইজ আওয়ার নিউ ডিপেন্ডেন্ট সোর্স, দ্যাট ইজ দ্য সাম অফ দ্য প্রিভিয়াস টু সোর্সেস। সো আগেরটার ছিল 2 আর আগেরটার ছিল হচ্ছে vx/4। সো 2 plus vx/4 will be the value of the new dependent current source. জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো আমরা আগের যে অঙ্কটা করতেছিলাম সেটা করতে গিয়ে এখানে একটা জিনিস বাকি আছে। সো আমাদের হাতে 3টা আননোন এবং 2টা ইকুয়েশন। সো আমি এটাকে আবার ফালাই দিই। আমরা দেখতেছি যে আমাদের এখানে 3টা আননোন, i1, i2 and vx, বাট উই হ্যাভ অনলি 2 ইকুয়েশন। সলভ করতে পারবো? অবশ্যই না। তাহলে vx বাইর করা লাগবে। দেখেন তো vx এর সাথে এই জায়গায় যেহেতু আগের সার্কিটটা আমরা ফালাই দিছি, সো আরেক জায়গা থেকে করি। সো দেখেন তো vx এর সাথে i1 আর i2 রিলেশনশিপটা কি? ধরে নিচ্ছি দুইটা একটা। স্যার সিরিজে থাকবে স্যার, তাহলে কারেন্টের ভ্যালুটা সেম থাকবে। হ্যাঁ, vx এর সাথে i1 এবং i2 এর সম্পর্ক কি? vx এর সাথে i1 এবং i2 এর সম্পর্কটা কি? আচ্ছা স্যার, ওটা তো নেগেটিভ করলে মানে ডিফারেন্স করলে পরে পাওয়া যাবে। দেখেন কারেন্টের ডিরেকশন কোন দিকে? নিচ থেকে উপরে না উপর থেকে নিচে? স্যার নিচ থেকে উপরে। কারেন্টের ডিরেকশন নিচ থেকে উপরে, যেহেতু ইমপ্লিসিটলি প্লাস মাইনাস দেয়া আছে। সো এখন যদি এটাকে i1 ধরেন এবং এটাকে যদি i2 ধরেন, তাহলে দেখেন তো এই কারেন্টটা কার সাথে মিলে, i2 এর সাথে না i1 এর সাথে? স্যার i2। তাহলে i2 minus i1 is the current। আচ্ছা, তাহলে আমাকে লাগবে হচ্ছে vx। সো v equals to ir আমরা জানি, তাহলে দিস ইজ v। আচ্ছা, i মানে পাইছি হচ্ছে i2 minus i1 and r মানে কত? হাউ মাচ ইজ r? স্যার 1। 1। ঠিক আছে। সো ফাইনালি নাও উই হ্যাভ 3 unknowns and 3 equations in our hand। এখন আমরা কোয়াইট ইজিলি সলভ করতে পারবো এটাকে। 3 unknown 3 ইকুয়েশন থেকে solve this using any of your favorite method। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা পারবো। লেট আস সি দ্য নেক্সট ওয়ান। তারপরে হচ্ছে মেশ কারেন্ট ম্যাট্রিক্স ইকুয়েশন লেখেন। এখানে ফার্স্ট পার্টের জন্য 8 মার্ক আর ইকুয়েশন লেখার জন্য 2 মার্ক, এই হচ্ছে টোটাল 10 মার্ক। আচ্ছা, গেল তারপরের পার্ট, সুপারপজিশন থিওরেম ব্যবহার করে v0 ক্যালকুলেট করেন। তো এখানে কয়টা অঙ্ক? স্যার 3টা অঙ্ক। 2টা অঙ্ক। 3টা কেন? স্যার একটা নরমালটার জন্য ক্যালকুলেট করব না? হ্যাঁ, মানে যতগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স ততগুলো অঙ্ক। মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কয়টা? 2টা। সো ইন রিয়েলিটি এখানে আসলে 2টা ডিফারেন্ট অঙ্ক আছে। সো প্রথমটার জন্য আমরা বলবো যে একটাকে মেরে ফেলবো আর একটাকে বাঁচায় রাখবো। সো সার্কিটে এট এ টাইম একটার বেশি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না। সো আমরা এটাকে অফ করে দিলাম, দ্বিতীয়টার মধ্যে আমরা এটাকে অফ করে দিব। সো ভোল্টেজ সোর্স শর্ট সার্কিট, কারেন্ট সোর্স ওপেন সার্কিট। আমরা বলবো যে টার্নিং অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস অফ এক্সেপ্ট the 6 volt source। ঠিক আছে, আমি সবগুলা সোর্সকে অফ করে দিয়ে পাইছি এক্সেপ্ট 6 নম্বর এটা 6 ভোল্ট যেই সোর্সটা, সেটা ছাড়া সবগুলিকে আমি অফ করে দিয়ে পাইছি এটা। আবার এখানে একই কথা বলবেন, টার্নিং অফ অল দ্য ইন্ডিপেন্ডেন্ট সোর্স এক্সেপ্ট দ্য 1 এম্পিয়ার কারেন্ট সোর্স। সো 1 এম্পিয়ার কারেন্ট সোর্স যেটা আছে সেটা ছাড়া বাদ বাকি সবগুলাকে আমি অফ করে দেওয়ার পরে এই সার্কিটটা পাইছি। So afterwards you need to understand what you are calculating। আপনাকে বলছে এখান থেকে v0 ক্যালকুলেট করার জন্য। সো লেট আস রিনেম দিস v0। ফার্স্ট স্টেটটা যেটা সার্কিট মডিফাই হয়েছে সেটার আমরা নাম দেই হচ্ছে লেটস সে vx, এবং পরেরটার জন্য সার্কিট মডিফাই হয়েছে, লেট আস রিনেম দিস ওয়ান অ্যাজ vy। সো ফাইনালি
আফটার সলভিং অল দিস আমাদের সুপারপজিশন থিওরেম যখন আমরা প্রুফ করব, ওই জানি ছিল সার্কিটটা, সো আমরা যখন ফাইনালি অঙ্ক যখন শেষ, তারপরে আমরা আবার মেইন সার্কিটটা আঁকবো, তারপরে গিয়ে বলবো যে এই সার্কিট থেকে আমরা পাই আগের দুইটার ভি নট ইজ ইকুয়ালস টু, আগের দুইটা হচ্ছে একটা পাইছিলাম ভিএক্স আর একটা পাইছিলাম ভিওয়াই, এন্ড উই ফাউন্ড দিস ইউজিং সুপারপজিশন। সো আপনি লিখবেন ইউজিং সুপারপজিশন থিওরেম, আমরা সুপারপজিশন থিওরেম ব্যবহার করে পাইছি এটা, তারপরে ভিএক্স আর ভিওয়াই এর ভ্যালু বসায় দেন, সামথিং প্লাস সামথিং, যত পাইছেন তত ভোল্ট, দ্যাট ইজ ইউর আনসার। সো এই অঙ্কটা সলভ করার জন্য নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ নিড টু ক্যালকুলেট ভিএক্স। হোয়াট আর দ্য টেকনিক্স ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই টু ক্যালকুলেট ভিএক্স? বলেন, প্রথম পার্টের জন্য কি টেকনিক অ্যাপ্লাই করবেন ভিএক্স বের করার জন্য? মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস করা যেতে পারে। Okay, so if you apply mesh analysis, so let's say this is mesh current I1, so Vx should be how much? স্যার সুপার মেশ আচ্ছা তো স্যার এখানে হ্যাঁ, আসুক আসুক, সুপার মেশ আসুক, সবকিছু করার পর ফাইনালি your Vx should be how much? 991. Vx should be 991 if you do it with mesh analysis. If you do it nodal, আমি অঙ্ক একটাও করব না এখন, বাই দ্য ওয়ে আমি খালি দেখাই দিব যে মেশ আর নোড দিয়ে করা যায় এইভাবে। আচ্ছা যাক, if you do it with nodal analysis, then কি দাঁড়ায়? স্যার ওই নোড ভোল্টেজটাই ভিএক্স হবে আর কি। তো এই নোড ভোল্টেজটাই হবে হচ্ছে your Vx, এবং এই নোড ভোল্টেজের নাম দিলেন V1। এই নোডের ভোল্টেজের নাম দেওয়ার প্রয়োজন নাই, বিকজ উই নো দ্য ভ্যালু, দিস ইজ 6 ভোল্ট। সো দিস ইজ এগেইন এ নোডাল অ্যানালাইসিস প্রবলেম, টু আননোন টু ইকুয়েশন। মেশ নোড যেটা দিয়েই করেন সেম ডিফিকাল্টি লেভেল, বাট মেশ দিয়ে করলে আপনাকে এক্সট্রা আর একটা কষ্ট করা লাগতেছে, ওই 9i1 বের করা লাগতেছে মেশ দিয়ে করলে। কিন্তু যদি নোট দিয়ে করেন আপনার 9i1 বের করা লাগতেছে না, সরাসরি ইউ ক্যান ক্যালকুলেট Vx ডাইরেক্টলি ফ্রম দ্য ফিগার। ওকে, এখন সময় দুপুর 2:30। হাউ অ্যাবাউট নেক্সট ওয়ান, Vy? এটার জন্য কোন টেকনিক ভালো হবে? একই কথা, মেশ নাকি নোড, একই লজিক। স্যার নোড এবার মেবি ভালো হবে। মানে এইবারও মেশ নোড একই জিনিস, কোনো ডিফারেন্স নাই। মেশ দিলে 3 আননোন 3 ইকুয়েশন আসবে, বাট নোড দিলে দেখেন কয়টা ইকুয়েশন কয়টা আননোন আসে। স্যার দুইটা ইকুয়েশন আসবে। তার মানে দিস ইজ, ইউ ক্যান কল ইট V3, ইউ ক্যান কল ইট Vy, যেহেতু দেয়াই আছে। সো ইয়োর জব ইজ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ Vy। হাউ মাচ ইজ V? ও এখানে V নট দেওয়া আছে, এটারও কন্ট্রোলিং প্যারামিটার নাম চেঞ্জ করা লাগবে, এইটারও কন্ট্রোলিং প্যারামিটার নাম চেঞ্জ করে Vx দেওয়া লাগবে। এই সো যেভাবেই করেন ফাইনালি গিয়ে এটা করে ফেলা যাবে। সো এইখানে কোনো পেঁয়াজ গোছ নাই, এটা সিম্পলি কামলা খাটার অঙ্ক, সুপারপজিশন থিওরেম 10 মার্ক। নেক্সট ইজ লিনিয়ারিটি প্রপার্টি, বলছে যে অ্যাজিউম V নট ইকুয়ালস টু 25 ভোল্ট এবং অ্যাপ্লাই লিনিয়ারিটি টু ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ V নট। সো লিনিয়ারিটি প্রপার্টি এটা বলে দিছে, তারপরে বলছে যে V নট ইকুয়ালস টু 25 ভোল্ট ধরে নেন। তার মানে ওরা বলছে যে অ্যাজিউম V নট ইজ ইকুয়ালস টু 25 ভোল্ট, এটা ধরে নিতে বলছে। ধরে নেওয়ার পর বলছে এটার অ্যাকচুয়াল ভ্যালু আপনারা বের করার চেষ্টা করেন। সো আমরা জানি লিনিয়ারিটির অঙ্ক দুই ধরনের আছে। তো একটা টাইপের অঙ্ক হচ্ছে এরকম, ভুয়া একটা ভ্যালু আন্দাজে অ্যাজিউম করে নিয়ে সেটাকে নোন একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করে দেখে তারপর দেখতে হয় নোন ভ্যালুর চেয়ে কতটুকু বেশি বা কম, তারপর সেটাকে ঐকিক নিয়মে অ্যাডজাস্ট করা। এই হচ্ছে লিনিয়ারিটির অঙ্ক। তাহলে দেখি আমাদের যদি V নট বের করতে বলতো সার্কিটের মধ্যে, তাহলে আমরা কিভাবে বের করতাম? সো আমরা যদি, আমাদের এখনকার উদ্দেশ্য হচ্ছে এইটার ভ্যালু যে 5 ভোল্ট সেটা আমরা জানি, কিন্তু এটা আমরা একটু ভুলে যাই আর কি, আপাতত আমরা ভুলে যাই যে এটার ভ্যালু 5 ভোল্ট ছিল। এটাকে এক জায়গায় নিয়ে রেখে দেই এবং লেট আস ফরগেট দ্য ভ্যালু অফ E। তো এটার নাম ধরে নিয়েছে Vs। সো আওয়ার জব ইজ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ Vs নাও। এই ম্যাথে এই মুহূর্তে আমাদের প্রবলেম হচ্ছে আমাদের Vs এর ভ্যালু ক্যালকুলেট করা। সো আমরা দেখতেছি যে এই দুইটা আসলে প্যারালাল, রাইট? সো 9 ওহম, এই 9 ওহমের সাথে আবার এই 6 আবার প্যারালাল, সরি এই দুইটা আসলে সিরিজ 9। সো 9 এর সাথে আবার যেটা বাইরে এক্সটার্নালি আছে, সো দিস ওয়ান ইজ এগেইন প্যারালাল উইথ 9। সো ওভারঅল এই যে শেডেড রিজিয়ন যেটা আমি এইমাত্র এখন আঁকলাম,
এই শেডেড রিজিয়নের আর ইকুইভ্যালেন্ট কত? How much is R equivalent? স্যার 3.6 6 parallel 9, হ্যাঁ কত হয় এটা? স্যার 3.6 3.6, so 3.6 ohm. Okay, so this is 3.6 ohm. So তার মানে সার্কিটটার চেহারা কেমন দাঁড়াইলো? সার্কিটটার চেহারা দাঁড়াইলো এরকম কিছু একটা, and the value is 3.6. আর করে দিতে হবে, বাকিটা আপনারা পারবেন। This was VS. আরেকবার একটু সার্কিটটা আইকা নিলেন। এখন আপনাকে বলছে যে ধরে নেন V0 equals to 25 ভোল্ট। এখন কি করবেন বলেন? V0 বের করতে বললে using voltage divider rule, applying VDR, তার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাচ্ছেন সে উপরে, সো লেট আস ক্যালকুলেট V0. V0 বের করতে চাইলে যার অ্যাক্রসে বের করতে চাচ্ছেন সেই ভোল্টেজটা উপরে, সো উপরে ইট শুড বি 3.6 মাল্টিপ্লাইড বাই হচ্ছে যেই ভোল্টেজটা ভাগ হচ্ছে, দ্যাট ইজ VS, নিচে হইল গিয়া দুইটার যোগফল, সো 9 প্লাস 3.6 কত আসে এটা? V0 হচ্ছে আপনার ফাইনালি ইউ নো দ্যাট V0 ইজ 25। প্রশ্নে আপনাকে বলে দিছে যে V0 এর ভ্যালু হচ্ছে আপনার 25, so can you calculate VS from here? Yes we can. So VS এর ভ্যালু কত হয় দেখেন তো? স্যার 0.285 বুঝি নাই স্যার 0.285 0.285 ভোল্ট। আচ্ছা মিলিটিলি আছে নাকি দেখে নিন। আচ্ছা সো 0.285 ভোল্ট। এখন আপনার ঐকিক নিয়ম শুরু হয়ে গেছে। when S is equals 0.285 ভোল্ট, তখন V0 কত ছিল? 25 ভোল্ট, রাইট? তখন এ ছিল 25 ভোল্ট। তাহলে when VS was 1 ভোল্ট, when VS was 1 ভোল্ট, 1 ভোল্ট পরীক্ষার খাতায় লিখতে হয় না, বাট এখনকার জন্য আমরা ছোটবেলা থেকে 1 লিখে দেখা শিখছি, সেই জন্য আমরা লিখতেছি। সো ইট শুড বি 25 ডিভাইডেড বাই হাউ মাচ? 0.285 ভোল্ট। আচ্ছা এখন 1 এর বদলে না হয়ে VS এর আসল ভ্যালু কত ছিল যেন? 5। VS এর আসল ভ্যালু ওয়াজ 5 ভোল্ট। সো এখন বলবো তাহলে when VS is equals to 5 ভোল্ট, তাহলে এই জায়গায় কত দিয়ে গুণ হবে? 5 multiplied by whatever that ছিল। So this is 5 and here we also have 5. ক্যালকুলেশন করে দেখেন কত আসে, যা আছে তাই आंसर। 75 বাই 0.285 দেখেন কত হয়, সরি 125 বাই 0.285 যা আসে, দ্যাট ইজ ইওর आंसर। এনিওয়ে পারা যাবে আশা করি লিনিয়ারিটি। সো পরীক্ষায় অনেকে ঘাবড়ায় যায় যে স্যার লিনিয়ারিটি তো আমরা দেখছি যে এই জায়গার ভ্যালুগুলো দেওয়া থাকে, ঠিক আছে, টার্মিনালে যেখানে থাকে এই জায়গার ভ্যালু দেওয়া থাকে। প্রশ্নে বলা ছিল অ্যাজিউম এই জায়গায় কি কষ্ট এত, তা আমার যদি মাঝখানে কোনো একটা দেওয়া থাকে তাহলে আমরা কি করব? যে কোনো জায়গায় যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, আপনি ওইভাবে সাইজ করে নিতে হবে। সো এটা খুবই গাদা টাইপ অঙ্ক, এই জন্য এটা 5 মার্ক। কোয়েশ্চেন 4, থেভেনিন নর্টন সুপারপজিশন ম্যাক্সিমাম পাওয়ার মিলে একটা অঙ্ক এবং সোর্স ট্রান্সফরমেশন। সো প্রশ্নটা আমরা দেখি। আমাদের ক্লাস টাইম কতক্ষণ বাকি আছে? অনেকক্ষণ বাকি আছে এখনো। So this was the problem. আমাদেরকে কোন একটা সার্কিট দেয়া থাকবে, দেওয়ার পরে বলছে ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা এরপরে কনসিডার দ্য রেজিস্টার আর ব্লা ব্লা ব্লা। তো আমাদের তাহলে যে সার্কিটটা দেয়া আছে সেটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদেরকে বের করতে হবে। সো যে কুইজেনি দেওয়া এটা। তো এই সার্কিটটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদেরকে বের করতে বলছে, বাট এইখানে আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে যে ইউজিং নর্টনস থিওরেম বলছে কিনা। যদি বলে দেয় যে ইউজিং নর্টনস থিওরেম ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, তাহলে আমাদের হাতে কোনো অপশন নাই। কিন্তু যদি শুধুই কথা বলে যে ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট অথবা ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, ইন দ্যাট কেস আপনার হাতে অপশন আছে যে আপনি আগে থেভেনিন বানায়া সোর্স ট্রান্সফরমেশন কইরা সেটাকে নর্টনে নিয়ে যান, অথবা আপনি আগে নর্টন বানান তারপরে সোর্স ট্রান্সফরমেশন করে থেভেনিনে নিয়ে যান। যখন আপনাকে ইউজিং নর্টনস থিওরেম বা ইউজিং থেভেনিনস থিওরেম বলে দিবে না,
বাট যখন আপনাকে বলে দিবে যে এই অঙ্কটা সলভ করেন ইউজিং নর্টনস থিওরেম, প্রশ্নে একটু লেজ লাগাই দিছে, ইউজিং নর্টনস থিওরেম ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, নর্টনের থিওরেম ব্যবহার করে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করেন, তখন আপনাকে নর্টনের নিয়মেই করতে হবে। সো লেট আস সি যে আমাদের যদি নর্টনের নিয়মেই করতে হবে এরকম বলা থাকে তাহলে কি করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের লোড খুলে ফালাই দিতে হবে, এরপরে নর্টন কারেন্ট মানে কি, নর্টন কারেন্ট মানে কি, স্যার ওইটার ইকুইভ্যালেন্ট ওইটার শর্ট সার্কিট দিয়ে স্যার যে শর্ট পরিমাণ কারেন্ট সার্কিট যাবে। কারেন্ট, হ্যাঁ শর্ট সার্কিট কারেন্ট। সো যেই খুলে ফেলার পর যেই দুইটা টার্মিনাল এ এবং টার্মিনাল বি আমাদের ক্রিয়েট হইলো, সো এই দুইটা টার্মিনালকে আমরা শর্ট সার্কিট করে দিলে আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট পাবো। আপনাদের ল্যাব পার্টটা দেখাইছি না, এটা ল্যাব থেভেনিন নর্টনের ল্যাব দেখাইছি ম্যাক্সিমাম ল্যাব পাওয়ার 5 না স্যার? ল্যাব 6-7 দেখাইছি কি মনে হয় না? আচ্ছা সমস্যা নেই, এটা করে তারপর ল্যাব দেখাই দিব। সো দিস ইজ আইএন। এখন আপনি এই অঙ্কগুলা করতে গিয়ে খেয়াল করে দেখবেন যে থেভেনিনের অঙ্কে যখন ফ্লোটিং রেজিস্টর থাকে তখন সেটাকে আমরা ইগনোর করি না। জি স্যার। যে এই অঙ্কটায় আমরা দেখছি যে 1 অ্যাম্পিয়ার 1 ওহম যে সোর্সটা এটা একটু ফ্লোটিং রেজিস্টর হয়ে যায় লোড ডিসকানেক্ট করার পর, এটাকে আমরা কিন্তু ইগনোর করি ভিটিএইচ ক্যালকুলেশনের সময়। তেমনি ভাবে আমরা যখন আরটিএইচ সরি আইএন ক্যালকুলেট করব, এখানে দেখেন ফ্লোটিং রেজিস্টরটাকে ইগনোর না করে অন্যভাবে করছে, বাট এটা আমরা একটু পরে বলতেছি। এইখানেও এই অঙ্কটাও যখন করতে যাবেন ইউ উইল সি দ্যাট দিস 2 ওহম রেজিস্টর উইল বি ফ্লোটিং এবং এটাকে ইগনোর করছে। কেন এটাকে ইগনোর করতেছে? কারণ থেভেনিনের সময় আমার ওপেন সার্কিট ভোল্টেজ লাগতেছে। সিমিলারলি সেম লজিক যদি আমি এখানে নর্টনের ক্ষেত্রে খাটাই, আমরা বলতে পারি না যে 3 ওহম রেজিস্টরের দুই প্রান্ত সেম নোডে কানেক্টেড, বিকজ রাইট নাও আমাদের বি তম নোড এবং এ তম নোড মিলেমিশে একাকার হয়ে গেছে, শর্ট সার্কিট যেহেতু করে ফেলছি। যেহেতু শর্ট সার্কিট করে ফেলছি তাহলে বি তম নোড এবং এ তম নোড যদি একই নোড হয়ে যায়, তার মানে বোঝা যাচ্ছে যে এই 3 ওহম রেজিস্টরের দুই প্রান্ত আসলে একই জায়গায় কানেক্টেড আছে। সেটা থাকা আর না থাকা আসলে সমান কথা। তো যেহেতু এটার অ্যাক্রসে শর্ট সার্কিট আছে তাই আমরা এটাকে বইয়ে এইভাবে লিখছে ইগনোর করার জন্য, বা আপনি যদি পরীক্ষায় আরেকবার ফিগার রাখতে চান ইউ ক্যান সিম্পলি ডিলিট দিস ওয়ান টু কি বলে মিনিমাইজ ইউর মেন্টাল ওয়ার্ক। সে এখন বললো যে স্যার এখানে একটা রেজিস্টার আছে ইগনোর করবো, আমরা যদি একটার বেশি থাকতো রেজিস্টার, একটা কেন 100টা থাকুক, 100টা রেজিস্টার থাকুক, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনি যে কটা আছে সবগুলা খুইলা পালাই দেন। কেন ফালাই দিলাম আবারও বলতেছি, থেভেনিন সার্কিটের ক্ষেত্রে ফ্লোটিং রেজিস্টরকে যেই কারণে ইগনোর করা যাইতো, নর্টন সার্কিটের ক্ষেত্রে ওপেন সার্কিটের সাথে প্যারালাল থাকা রেজিস্টরটাকে ওই একই কারণে ইগনোর করা যায়। ফর দ্যাট রিজন আমরা এটাকে ইগনোর করি। এখন আপনার জন্য চিন্তা করেন আইএন বের করার জন্য আপনাকে কি করতে হবে। দেখেন আইএন বের করার জন্য which one is your best shot, মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস অর হোয়াটএভার, কোনটা করবেন? আইএন বের করার জন্য কোনটা সুবিধা? চোখ বন্ধ করে মেশ অ্যানালাইসিস, যখন কোনো কিছু বুঝবেন না মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে দিবেন, প্রসেস ঠিক থাকলে অঙ্ক মিলবেই গ্যারান্টি। সো দিস ইজ মেশ অ্যানালাইসিস। আপনাকে আসলে এখানে i1 i2 i3 এর ভ্যালু বের করার প্রয়োজন নাই, শুধুমাত্র কষ্ট করে i3 এর ভ্যালুটা বের করেন, তারপরে বলে দেন i3 ইজ মাই আইএন। এখন যদি i1 i2 আপনার অঙ্কের প্রয়োজনে লাগে তো বের করবেন, না হলে দরকার নেই। ঠিক আছে, সো দিস ইজ নর্টনস থিওরেম ইউজ করে নর্টনের বের করা। আচ্ছা যদি এখানে বলে দিত নর্টন থিওরেম না, তুমি থেভেনিন দিয়ে করো, ক্যালকুলেট দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, ইন সাচ কেস কি করতেন? স্যার ভিটিএইচ বের করতাম। হ্যাঁ ভিটিএইচ এবং আরটিএইচ বের করতেন এখান থেকে। সো হাউ ক্যান ইউ ক্যালকুলেট ভিটিএইচ নাও? ওপেন সার্কিট ভোল্টেজটা বের করা লাগবে। সো দিস ইজ ইওর নোড এ এন্ড দ্যাট ইজ ইওর নোড বি। সো নোড এ এবং নোড বি এর অ্যাক্রসে যেই ভোল্টেজ দ্যাট উড বি ইওর থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। বলেন কোনটা ইউজ করব, নোড না মেশ? প্র্যাকটিস। এখানে স্যার নোড নোড, ডেফিনেটলি নোড। এইখানে কেন নোড? কারণ taking the v-তম node as 0 will make the voltage of v0 voltage of node b equals to 0, so this will become va is equals to vth. We have explained several times why is that. So this became a problem of simple nodal analysis
by using this kind of analogy এই নোডের ভোল্টেজ দেয়া আছে হচ্ছে মাইনাস ভি নট, দেখেন ইমপ্লিসিটলি দেয়া আছে মাইনাস ভি নট, কেন মাইনাস লিখছি বলেন তো? স্যার উল্টা করে দেওয়া আছে স্যার। বুঝতে পারছেন? এখন কিন্তু আমাদের এই জিনিসগুলা ব্রেইনের ভিতরে করা শিখে ফেলতে হবে, এখন আগের মতো ওই এত ঘুরে ফিরে এত ডিটেল কিছু লিখবো না। আচ্ছা, ফাইনালি এই নোডের ভোল্টেজ ইজ হাউ মাচ? 5 ভোল্ট। স্যার তো এখানে একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার রেজিস্ট্যান্টের তো স্যার কোনো পোলারিটি নাই স্যার, তাহলে এটা প্লাস মাইনাস স্যার ঘুরে দিয়ে না দিই স্যার একই মিনিং এই করে না স্যার? না, এইটা ডিপেন্ডেন্ট সোর্সের মতো জন্য এটাই করতেছে, কারণ খেয়াল করে দেখেন এইটার যে ডিপেন্ডেন্ট সোর্সের কন্ট্রোলিং প্যারামিটার দ্যাট ইজ ভি নট। সো আপনারা যখন এক্সপেরিমেন্ট 4টা করতে যাবেন তখন গিয়ে দেখবেন যে ডিপেন্ডেন্ট সোর্সের যে কন্ট্রোলিং প্যারামিটার সেই কন্ট্রোলিং প্যারামিটারটাকে আপনাকে ফিজিক্যালি কানেক্ট করা লাগতেছে। সো ডিপেন্ডেন্ট সোর্স থেকে আসলে 4টা তার বের হবে। আপনারা ল্যাবে যখন করতে যাবেন ইউ উইল সি দ্যাট ডিপেন্ডেন্ট সোর্স উইল হ্যাভ 4 ওয়্যারস 0.3। সো ডিপেন্ডেন্ট সোর্স উইল হ্যাভ 4 ওয়্যার, 4টা ওয়্যার থাকবে। সো এইটা কন্ট্রোলিং প্যারামিটার থেকে নেওয়ার জন্য 2টা তার থাকবে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। সো আপনি যদি পজিটিভ তারটা নিয়ে পজিটিভে কানেক্ট করেন এবং নেগেটিভ তারটা নিয়ে নেগেটিভে কানেক্ট করেন, দেন ইউ উইল হ্যাভ দ্য ডিজায়ার্ড ইফেক্ট পয়েন্ট, এই যে V0 এরকম। বাট যদি আপনি বলেন যে না রেজিস্টারের পোলারিটি নাই, আমি উল্টাই দিলেই হলো, সো আপনি পজিটিভটা নিয়ে কানেক্ট করছেন এক জায়গায় এবং নেগেটিভটা নিয়ে কানেক্ট করছেন আরেক জায়গায়, তাইলে ইট উইল মিন দ্যাট দ্য কন্ট্রোলিং প্যারামিটার ইজ মাইনাস 0.3 V0। আমি কি বুঝাইতে পারছি? এক্সপেরিমেন্ট 3টা করলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা যাই হোক, তো থেভেনিন নর্টন যেভাবেই বলুক আমরা করতে পারবো, ইউজিং থেভেনিন থিওরেম বলে বলুক বা ইউজিং নর্টনস থিওরেম বলে বলুক, সো ডাজন্ট ম্যাটার কোনটা দিয়ে বলছে, আমরা দুইভাবেই পারি, আমরা সবই শিখে গেছি। নাও এখন আমাদের জানি যে থেভেনিন থিওরেমে বা নর্টন থিওরেমে আমাদের RTH বা RN ও বের করা লাগবে। সো IN বা VTH বের করার নিয়ম আমরা দেখলাম। নাও লেট আস সি হাউ টু ক্যালকুলেট RN। RN ক্যালকুলেশন করার জন্য বা RTH ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে সার্কিটের মধ্যে ডিপেন্ডেন্ট সোর্স আছে কিনা। ডিপেন্ডেন্ট সোর্স আছে? ডিপেন্ডেন্ট সোর্স কি আছে? জি স্যার তাহলে আছে। আমাদের কপাল পুড়ছে। আচ্ছা, ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে তাহলে এক কাজ করব, আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে অফ করে দিব। সো ভোল্টেজ সোর্স অফ করা মানে শর্ট সার্কিট। নাও উই হ্যাভ টু এক্সাইট দ্যাট ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, সো ইন্ডিপেন্ডেন্ট উই হ্যাভ টু এক্সাইট দ্যাট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স উইথ দ্য হেল্প অফ এ ভোল্টেজ সোর্স অথবা উইথ দ্য হেল্প অফ এন এক্সটার্নাল কারেন্ট সোর্স। সো এক্সটার্নাল একটা ভোল্টেজ সোর্স এখানে কানেক্ট করে দেই। So my actual job is to calculate RTH or R equivalent or RN, whatever you call. So RN bar TH যেটাই বলেন সেটা হবে হচ্ছে আমরা জানি V by R. So let us think that এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে 3 ভোল্ট। So 3 আর এই দিক দিয়ে যে কারেন্টটা পাস করবে, let us think that this current is I0. So this should be 3I0. এইটা করতে গিয়ে আমি একটু প্রবলেমের ফেস করতেছি, দেখেন তাহলে আমার আসল কাজটা কি দাঁড়াইলো এই জায়গায়? I0 এর ভ্যালু বের করা। I0 এর ভ্যালু বের করতে হইলে আমাকে একটা আননোন, দুইটা আননোন, তিনটা আননোন, চারটা আননোন, ঝামেলা বেড়ে গেল না? আপনি বলে যায় হ্যাঁ ভুল করে ফেলছি, কি করবেন? আপনারা কোথায় করছি আমরা বলেন তো? এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। Instead of connecting a voltage source, why don't you connect a current source? Why don't you connect a current source? So let's say এটা 4 ampere, doesn't matter, বইয়ে সবসময় 1 ampere কানেক্ট করে, আমরা যে কোনো ভ্যালু কানেক্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। So let us connect a current source of 4 ampere and calculate the voltage instead. So আমরা যদি এটার অ্যাক্রসে যে ভোল্টেজ আছে, let us call this voltage as Vx. So our Rn should be Vx divided by কত? 4. 4 Now, ampere. now this became a problem of simple nodal analysis because this node voltage is minus V naught. This node voltage is Vx. So এটাকে আবার ওই অঙ্ক করতে গিয়ে প্লাস মাইনাসে প্যাচ লাগায়েন না, প্রয়োজনে এটাকে মাইনাস ভি নট হিসেবে আলাদাভাবে ধরে রাখেন যে দিস ভ্যালু ইজ হোয়াট এভার, এই হোয়াট এভার এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। সো প্যাচ লাগিয়ে দিয়েন না, কিন্তু প্লাস মাইনাসে প্যাচ লাগিয়ে ফেলেন না আবার এরকম। সো দিস ইজ মাইনাস ভি নট। এখন কত 2 আননোন 2 ইকুয়েশন সলভ করেন, দ্যাটস ইট। ক্যালকুলেটরে বা পাইথনে খাওয়ায় দেন, ইট উইল গিভ ইউ দ্য রেজাল্ট। মিড টার্ম 2 তে 40 এ 40 পাইতেই হবে, মাস্ট। ঠিক আছে, মিড টার্ম 2 তে যাতে কোনোভাবেই, মানে এই জায়গা হচ্ছে আপনার এখন মার্ক তোলার জায়গা, যত সম্ভব লিড নিতে পারেন,
তারুণ্য, এখন আপনি মোটামুটি সব শিখে গেছেন, এভরি টেকনিক ইউ নো। সো যত বেশি পারবেন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা নর্টন থিওরেম করে ফেললাম। নেক্সট প্রশ্ন হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করে থেভেনিন সার্কিটকে নর্টন সার্কিট করেন, বা নর্টন সার্কিট যেটা বানাইছেন সেটারে থেভেনিন সার্কিটে কনভার্ট করেন। কি করব আমরা, একটু আগে যেই সার্কিট বানাইছি সেটা যদি নর্টন সার্কিটে পরিণত করি আমরা, তাহলে ইট উইল লুক সামথিং লাইক এরকম কিছু একটা। নর্টন সার্কিটে যদি আমরা কনভার্ট করে ফেলে থাকি, তাহলে দিস নর্টন সার্কিট উড লুক something like this, তাই না? নর্টন সার্কিট তো এরকমই থাকে, একটা কারেন্ট সোর্স এবং তার সাথে একটা রেজিস্টর প্যারালালি। ওকে, সো দিস ওয়ান ওয়াজ আওয়ার RN and this one was our IN. সো এইটাকে যদি সোর্স ট্রান্সফরমেশন করতে বলা হয় তাহলে we will get our Thevenin equivalent circuit which should be something like এরকম কিছু একটা। সো থেভেনিন সার্কিটের চেহারাটা আমরা জানি। সো দিস ইজ RTh, this is VTh. Now what are the relationships between RTh and RN? Sir, equal. Equal. What are the relationship between IN, RN and VTh? Sir, VTh equals to IN into RN. IN into RN হয়ে গেল। সোর্স ট্রান্সফরমেশন করে অঙ্কটা করলাম আমরা, আরো 2 মার্ক মনে হয় পেয়ে গেলাম এখানে। সো 10 মার্ক গেল, প্রথমে 5 VTh বা IN বের করার জন্য, তারপরের 5 RTh বা RN বের করার জন্য। ওকে, 10 মার্ক সিকিউরড। দেন সোর্স ট্রান্সফরমেশন করে আরো 2 মার্ক সিকিউর করলেন। আফটারওয়ার্ডস ফাইন্ড দ্য ভ্যালু অফ R দ্যাট উইল ড্র ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম দ্য সার্কিট। আর এর ভ্যালু কত হলে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায় আগের দিনের ক্লাস? স্যার RL আর RN সেম থাকলে, RL এবং RTh এর ভ্যালু যদি সেম হয়, বা RL এবং RN এর ভ্যালু যদি সেম হয়, তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো। এই জিনিসটা লেখার জন্য আপনি 1 লাইন পাইলেন এবং এটা 1 মার্ক পাইলেন, এবং এটার ভ্যালুটা কোত্থেকে পাইছেন? 1 নম্বর এর A তম প্রশ্নের আনসার থেকে আপনি কিন্তু RN বা RTh এর ভ্যালু পেয়ে গেছেন। আপনি এখান থেকে পাইলেন সাপোজ RTh এর ভ্যালু 7.44 ওহম, তাহলে আপনি বলবেন RL এর ভ্যালু RTh এর সমান বা RN এর সমান হইলে আমি ম্যাক্সিমাম পাওয়ার পাবো। সো এখানে আমার RN এর ভ্যালু হচ্ছে 7.44, তাই আমার R এর ভ্যালু 7.44 হলে আমি ম্যাক্সিমাম পাওয়ার পাবো। এই কথাটা লেখার জন্য 1 মার্ক। ফাইনালি ম্যাক্সিমাম পাওয়ারটা ক্যালকুলেট করেন। ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলা কি মনে আছে? মুখস্থ থাকতে হবে কিছু কিছু স্যার জিনিস। বিকজ টু না না না, কিছু কিছু জিনিস মুখস্থ থাকে, সব না। ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলাটা মুখস্থ। VTh স্কয়ার বাই 4RTh। VTh স্কয়ার ডিভাইডেড বাই 4RTh। এটা যদি মুখস্থ না থাকে তাহলে আপনি 4 নম্বর প্রশ্নে এসে ভুলে যাবেন যে এই জায়গায় আসলে আপনাকে থেভেনিন সার্কিটই বের করা লাগবে। ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলাটা দাঁড়াচ্ছে, ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলাটা হইলো আসলে এরকম, VTh square divided by 4RTh. So I think you already know what is VTh from this one. You already know what is RTh. Okay, so Pmax বের করা যাচ্ছে। So this was your question for midterm 2 mock test for summer 2021. This was the actual exam question in the spring 2021 semester. পারা যাবে আশা করি। এই প্রশ্নটা সলভ করার জন্য যখন আপনারা মক টেস্ট আকারে দিবেন, ডু নট টেক মোর দেন 1 আওয়ার, 1 ঘন্টার বেশি নিয়েন না এরকম। ওই সেকশনের যে ভিডিওটা আমরা আপলোড করছি সেখানে আমরা কিছু প্র্যাকটিস এক্সাম সেট আপনাদেরকে দেওয়া হয়েছিল। এটা না, এটা ফাইনালের মিড টার্ম টুর প্র্যাকটিস এক্সাম সেট নামে এইটা। এগুলো হচ্ছে ক্লাসরুম এক্সামের প্রশ্ন। ওই ভিডিওতে গেলে দেখবেন যে এই জিনিসগুলো কেমনে কেমনে করতে হয় সেগুলো এক্সপ্লেইন করা আছে ডিটেইলে। আই ড্র ইউর অ্যাটেনশন টু কোয়েশ্চেন নাম্বার 6 অফ দ্য ভেরি লাস্ট সেট, প্র্যাকটিস সেট গ্রিন, সবুজ সেটের সর্বশেষ অঙ্কটা। দিস ইজ ডু বিফোর এক্সাম, এটা পরীক্ষার আগে অবশ্যই করে আসবে। এই অঙ্কটা একটু ভেজাইলা অঙ্ক, দেখতেছেন সার্কিটের চেহারাই আলাদা, তার মানে এটা আমি অন্য কোনো বই থেকে দিছি। সো লেট আস ট্রাই টু সলভ দিস প্রবলেম। আমরা পুরোটা করব না যেহেতু আমাদের সময় খুব বেশি নাই। যদি আমরা এই প্রবলেমটা সলভ করতে চাই আমাদেরকে একটা কনসেপ্ট নতুন করে মনে হয় নেওয়া লাগবে, দ্যাট ইজ আউটার লুপে কিভাবে কেভিএল অ্যাপ্লাই করতে হয়। সো আমাদের এই প্রশ্নের মধ্যে বলা ছিল যে কিভাবে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন যাতে ক্যালকুলেট
ম্যাক্সিমাম পাওয়ার ফর দ্য লোড। সো এটার জন্য ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হলে আপনাকে কি করা লাগবে? আপনি জানেন ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলায় ভিটিএইচ এবং আরটিএইচ দুইটাই লাগে। সো পি ম্যাক্স is basically VTH square divided by 4 RTH. Now your job is to calculate VTH and RTH. Okay, so VTH এবং RTH ক্যালকুলেশনের জন্য আপনাকে ফার্স্ট কাজ হচ্ছে লোডটা খুলে ফালাই দিতে হবে। RTH বের করা কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড। RTH বের করা ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ, শর্ট সার্কিট, কারেন্ট সোর্স অফ মানে হচ্ছে ওপেন সার্কিট। সো RN এর ভ্যালু কত? 10 যোগ 3 যোগ 2 15। সো RTH is quite straightforward, RTH is 15। বাট যদি আমাদেরকে VTH বের করতে বলতো, আমাদের লাগতো কি? ওপেন সার্কিট ভোল্টেজ। সো এই জায়গার ভোল্টেজ মাইনাস এই জায়গার ভোল্টেজ। সো এই নোডের ভোল্টেজ যদি আমরা বলি VA, this node is called VB. So VA minus VB will be your RTH, will be your VTH. So VA minus VB will be your VTH. So far আমরা কি করতাম? আমরা এতদিন আসলে এই জায়গায় একটা গ্রাউন্ড ধরতাম, তারপরে বলতাম VB equals to 0, তারপরে বলতাম এটা 0, তাহলে VA টাই VTH, এরপর নোড অ্যানালাইসিস দিয়ে অঙ্কটা করে ফেলতাম। দেখেন এইভাবে করা যাবে কিনা। এই অঙ্কটা এইভাবে করা যাবে না। আচ্ছা, একটু চালাক হলে আপনি যেটা করবেন যে আমি এক কাজ করি, এই জায়গায় গ্রাউন্ডটা ধরি। সো লেট আস টেক দ্য গ্রাউন্ড এট দ্য টপ নোড। এখানে যদি ধরি তাহলে VA becomes 0. So VTH becomes minus VB. So your job is to calculate VB, then minus VB will be your VTH. Still not good. আমরা এখনো আসলে VB কিভাবে ক্যালকুলেট করব এখনো বুঝতেছি না। সো ফর দ্যাট রিজন আমরা যেটা করব আসলে সব বাদ, এখান থেকে আমরা যেটা করব RTH বা VTH ক্যালকুলেশনের জন্য আমাদেরকে খেয়াল করে দেখেন এই কনসেপ্টটা। যদি ঘুমাই গিয়ে থাকেন এখন একটু মনোযোগ দেন, যদি ঘুমাই দিয়ে থাকেন লাস্ট 5 মিনিট একটু মনোযোগ দেন। লেটস সে আপনাকে এই ধরনের কোনো ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে বলছে। আচ্ছা, সো আমরা তো KVL অ্যাপ্লাই করতে পারি লুপে, কিন্তু এই জায়গায় তো আমাদের আসলে ওপেন সার্কিট ভোল্টেজ দ্যাট ইজ VTH, এটা আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে বলছে। আমরা এটা কেমনে অ্যাপ্লাই করব? কেমনে KVL অ্যাপ্লাই করতে পারি? মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে চাই, কেমনে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব? উত্তরটা হচ্ছে আমরা যখন এই অঙ্কগুলা করব, করার সময় আমরা বইতে কেমনে করছে সেটা পড়ে যাচ্ছি। যেই ভ্যালুটা আপনাকে এই ওপেন সার্কিট ভোল্টেজ ক্যালকুলেট করতে বলছে সেটাকে মনে করবেন এটা একটা ভোল্টেজ সোর্স, মনে মনে কল্পনায়। সো এখন আমরা যা লিখতেছি সেটা কিন্তু কল্পনায়, আমরা খাতায় লিখবো না। সো নীল কালি দিয়ে লিখতেছি কল্পনায় যে জিনিসটা। সো দিস শুড বি এ ভোল্টেজ সোর্স দ্যাট হ্যাভ দ্য ভ্যালু VTH। এখন এটাকে নরমাল মেশ অ্যানালাইসিস ধরে অঙ্কটা করেন। সো কয়টা আননোন, কয়টা ইকুয়েশন আসবে? দুইটা আননোন, দুইটা ইকুয়েশন। সো এটা একটা মেশ, this one should be another mesh, এটা বাদ, এটা বাদ। তো this one স্যার should এটা কি ভোল্টমিটার হিসেবে কানেক্ট করেছি? না, ভোল্টমিটার না, ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স মনে মনে, এটা ডামি। আচ্ছা, এখন আপনি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে দেখতেছেন যে I1 is -6 অ্যাম্পিয়ার। আচ্ছা, দ্বিতীয় মেশে যদি KVL অ্যাপ্লাই করতে যান, আপনার KVL ইকুয়েশন দাঁড়াচ্ছে -10 into I2 minus I1 minus 3 into I2 minus 68 minus VTH minus 2 into I2 which is equals to 0, তাই না? আমরা দুই আননোন এবং দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। বাট দ্য প্রবলেম ইজ আপনি জানেন যে এই জিনিসটার বাস্তবে অস্তিত্ব নাই, আপনি হ্যালুসিনেশনে ভুগতেছেন। এটার বাস্তবে অস্তিত্ব নাই, আপনি কল্পনা করে নিতেছেন। ইউ সি ডেড পিপল, ইউ সি সামি, আপনার সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। কই থেকে পেলেন এগুলা? এগুলো তো নাই, পাগল। ইন রিয়েলিটি I2 কারেন্ট কি আছে? আছে? নো, দিস ইজ এন ওপেন সার্কিট, এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো আসলে করতেছে না। সো দিস ইজ 0 অ্যাম্পিয়ার, I2 ইজ অ্যাকচুয়ালি 0 অ্যাম্পিয়ার। সো যতগুলা জায়গায় আপনি I2 লিখছেন এগুলাকে 0 বসান। Now you have two unknowns and two equations, solve them. I1 এবং VTH are the two unknowns and the two equations. So এখান থেকে VTH এর ভ্যালু আসবে কত জানি, যা আসে তাই আনসার পারা যাবে। সো দিস ইজ ওয়ান, মানে ঘুরানো পেছানো অঙ্ক, যেটা কিনা আপনাকে এক্সামের সময় হোঁচট খাওয়াইতে পারে এরকম। এই ধরনের আরেকটা অঙ্ক আছে হচ্ছে আমাদের বইয়ের এই অঙ্কটা, খেয়াল করে দেখেন এইখানেও কিন্তু
সেই আউটার লুপে ভিটিএইচ অ্যাপ্লাই করতে বলছে। এই জায়গায় যদি আপনাকে বলে যে বাইরের লুপটাতে আপনি কেভিএল অ্যাপ্লাই করেন, কি করবেন? বলছে যে অ্যাপ্লাই কেভিএল টু দ্য আউটার লুপ, বাইরের যে লুপটা আছে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করেন। এখন আউটার লুপে কেভিএল অ্যাপ্লাই করতে তো আমরা শিখি নাই, সো এইমাত্র আমরা টেকনিক শিখে গেছি। সো মনে মনে এটাকে চোরা বুদ্ধি দিয়ে একটা ভোল্টেজ সোর্স কল্পনা করে নিব, তারপরে এইখানে তাহলে আরেকটা মেশ কারেন্ট আসে i3, পরে এটাকে জোর করে i3 ইকুয়ালস টু 0 বসাবো, বাট সেটা পরের কথা। আগে তাহলে আমি বাইরের মেশের জন্য কেভিএল ইকুয়েশন লিখি, 12 - 6i1 - 3i2 - 2i3 minus VTH which is equals to 0. Now we know that I3 বলতে বাস্তবে কিছু নাই, এটা আমাদের মনের কল্পনা, এবং VTH বলতে আসলে এখানে কোনো সোর্সও নাই, বাট VTH ওপেন সার্কিট ভোল্টেজ, সেটা আমাদের বের করতে বলছে। সো I3 ভ্যালু শুড বি পুট 0 এনিওয়্যার, আমরা যেখানে I3 লিখছি সেটা 0 হয়ে যাবে, বিকজ I3 আসলে কিছু নাই। সো ইন সাচ কেস ইউ উইল হ্যাভ 1 unknown, 2 unknown, and third unknown I3 এর বদলে হবে VTH। সো 3 unknown 3 ইকুয়েশন সলভ করেন, পারবেন? বইতে আমাদের কিন্তু এইভাবে করছে এই অঙ্কগুলা, কিন্তু আমরা এক্সাম্পল 4.13 মনে হয় করিনি আপনাদের কাছে, বাট এইভাবে আমরা করি নাই। আমরা এটাকে ফ্লোটিং ধরে বাদ দিয়া তারপরে 2 unknown 2 ইকুয়েশন ধরে করছি, বইয়ে অন্যভাবে করছে। এনি কোয়েশ্চেন? তাহলে তো স্যার একটা এক্সেপশনের জন্য স্যার এইভাবে করবো, আর বাকিগুলো স্যার ফ্লোটিং ধরে করব। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে যদি কোনো কারণে আপনাকে দেখেন যে বাইরের লুপে কেভিএল অ্যাপ্লাই করা লাগতেছে, এবং যে জায়গায় কেভিএল অ্যাপ্লাই করতে বলছে এই জায়গায় আসলে লুপ নাই, এখন আপনি কেভিএল অ্যাপ্লাই কেমনে করবেন? লুপই তো নেই। আমি সেই জন্য বললাম ইন সাচ কেস যদি না থাকে, যেটা নাই সেটা কল্পনা করে নেবেন, মনে করবেন যে এটা নাই, ঠিক আছে, এটা ধরে নিলাম আছে, মনে করি এটা আছে, বুঝতে পারছেন? In such case, you can calculate the open circuit voltage like by using this technique. In course assessment 2, এটার একটা প্রশ্ন দেখি কি কি জিনিস আছে গত সেমিস্টারের প্রশ্ন, actual প্রশ্ন, this is the actual question of last semester. এখন সময় টাইম ইজ আপ। দুপুর কারো 3টা। অন্য কোনো ক্লাস থাকলে চলে যেতে পারেন। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল এক্সাম কোয়েশ্চেন অফ লাস্ট সেমিস্টার সামার 2021 সেকশন 1। কি ছিল দেখেন তো, মেশ অ্যানালাইসিসের অঙ্ক, কোনো প্যাচগোস নাই, কোনো প্যাচ নাই এই অঙ্কে, পারা যাবে না, করবো না, টাকায় দেখেন একবার শুধু, স্যার একটা সুপার মেশ আসবে আর একটা আরেকটা লুপ সুপার মেশ আসবে। আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেনের বিভিন্ন ভ্যারিয়েন্ট ছিল, 3 না 4 রকমের ভেরিয়েশন ছিল। কারো কারেন্ট সোর্স ছিল উপরের দিকে, কারো কারেন্ট সোর্স নিচের দিকে, কারো কারেন্ট সোর্স দেওয়া ছিল এইখানে 1 ওহম সোর্সটা যেখানে, কারো কারেন্ট সোর্স দেওয়া ছিল এইখানে, কারো কারেন্ট সোর্স দেওয়া ছিল এইখানে, বাট মোর অর লেস এলিমেন্ট গুলার পজিশনিং আর ভ্যালু ছাড়া সার্কিট কিন্তু অঙ্ক কিন্তু সেমই ছিল। সো 8 মার্ক ফর সলভিং মেশ কারেন্টস, 2 মার্ক ফর সলভিং মেশ কারেন্ট ম্যাট্রিক্স ইকুয়েশন। সুপারপজিশন থিওরেম দেখেন, এটা বইয়ের অঙ্ক হুবহু তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে না? বইয়ের অঙ্ক হুবহু তুলে দেওয়া হয়েছে। দিস ইজ লিনিয়ারিটি। এটার সলিউশন মনে হয় আগের দিনের ক্লাসের ভিডিওতে পাবেন, করে দেওয়া আছে। I0 এর ভ্যালু যত ধরে নিয়ে ব্যাক ক্যালকুলেশন। সো আমাদের বইতে উদাহরণে যে অঙ্কটা দেওয়া ছিল, ওইখানে I0টা সাইডের একটা ভ্যালু ধরে নিতে বলছিল, আমি এখানে মাঝখানে একটা ভ্যালু দিয়ে ধরে নিতে বলছি। প্রসেস ইজ সেম, একই নিয়ম। সো সহজ অঙ্ক, 5 মার্কের এটা। ফাইনালি থেভেনিন নর্টন, একটু আগে যা যা করলাম তাই, খালি সার্কিট চেঞ্জ। পারবেন? হ্যালো? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আর নতুন করে কিছু শুরু না করি, যে যে জিনিসগুলো বাকি ছিল সেটাই। ল্যাব পার্টটা দেখাবো বলছিলাম। ল্যাব স্যার পার্টটা মেবি 6 and 7 দেখানো হয়েছিল স্যার, থেভেনিন আর নর্টনের উপর বেস করে না স্যার? হ্যাঁ, এক্সপেরিমেন্ট 6-7 দেখাইছিলাম না? জি স্যার, লাস্ট ওই ক্লাসে। আর ভার দিয়ে যেটা করতে হয়, আমার যতদূর মনে হয় আমি জি স্যার, দেখাইছি। দেখানো হয়েছিল। হুম।
তাহলে তো হয়েছেই, তাহলে আর কিছু বাকি নেই, যেটা ভাবতেছিলাম বাকি আছে ওইটাও হয়ে গেছে। সো এটা এক্সপেরিমেন্ট 8 নয়, এটা আপনাদের নাই। দিস ইজ এক্সপেরিমেন্ট 7 and this was experiment 6. এক্সপেরিমেন্ট 6 এ আপনাকে শুধু থেভেনিন বানাইতে বলছে, আমি ভাইবার সময় আমি আপনাকে নর্টন বানাইতেও বলতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আশা করি কারো কোনো সমস্যা নাই, থাকলে আমরা ইনশাল্লাহ টিউটোরিয়াল ক্লাসগুলোতে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। কোনো প্রশ্ন থাকলে বলেন, আদারওয়াইজ অফ করে দিচ্ছি। নাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। খুদা হাফেজ, ছুটি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।